আমরা কথা বলতে চাই ফুসফুসের বিভিন্ন রোগ সম্পর্কে। স্যার, আপনারা প্রতিনিয়ত অনেক রোগী দেখছেন যারা শ্বাসকষ্ট বা ফুসফুসের বিভিন্ন রোগ নিয়ে আপনাদের কাছে আসছে। খুব কমন বা খুব গুরুত্বপূর্ণ যে সকল রোগ রয়েছে প্রতিনিয়ত যেগুলি আপনারা দেখছেন সেগুলি একটু শুনতে চাই। আমরা যখনই আউটডোরে প্র্যাকটিস করি তখনই দেখা যায় যে শ্বাসকষ্ট নিয়ে আমরা অ্যাডাল্ট গ্রুপগুলোতে হাঁপানিস, সিওপিডি, টিউবারক্লোসিস, আইএলডি, ইদানিং আবার কিছু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে, নিউমোনিয়া। এর বাইরে ইদানিং দেখা যাচ্ছে যে বয়স এবং যুবকদের মধ্যে যারা একটু মোটা হয়ে গেছে তাদের একটা রোগ হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, এবং সেটা কিন্তু বেশ মহামারী আকারেই বাংলাদেশে দেখা যাচ্ছে, এবং এটা সম্বন্ধে আমরা খুব রোগীরা অন্তত খুব কনসাস না। জি, আপনি যে রোগগুলোর কথা বললেন আমরা চেষ্টা করব প্রত্যেকটি রোগ ধরে ধরে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ বা আমাদের দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। আপনি প্রথমেই অ্যাজমা এবং সিওপিডির কথা বলছিলেন। অ্যাজমা সম্পর্কে বা হাঁপানি সম্পর্কে অতি প্রাচীন রোগ আমরা জানি। যারা আসলে হাঁপানিতে ভুগছেন, যারা প্রতিনিয়ত হাঁপানিতে ভুগছেন, শ্বাসকষ্টে ভুগছেন, তাদের জন্য আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? কোন কোন রিসেন্ট চিকিৎসা আপনারা বেশি ব্যবহার করছেন সেই পদ্ধতি সম্পর্কে একটু জানাবেন। আমরা প্রথমেই যে জিনিসটা চিন্তা করব যে হাঁপানি একটা হচ্ছে অ্যালার্জি ঘটিত রোগ, এবং এটা বংশ পরম্পরায় থাকতে পারে, এবং এটার তো জেনেটিক ফ্যাক্টর তো থাকে যেটা আমরা মডিফাই করতে পারবো না, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিছু আছে, ডাস্ট মাইট, ওয়েদার, কিছু ফুড রিলেটেড আছে, সেইগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং অ্যাজমা যেহেতু একটা অ্যালার্জি জাতীয় ইনফ্ল্যামেটরি ডিজিজ, এখানে আগে আমরা যে সিমটমগুলো নিয়ে আসে কাশি, শ্বাসকষ্ট, এবং অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে, অল্প বয়সে হতে পারে, আবার দেখা যাচ্ছে বেশ বয়স্কদেরও লেট অনসেট কিছু আমরা পাই, এগুলো হতে পারে। সেই জন্য শ্বাসকষ্ট হলে পরে আমরা আগে প্রথমে খেয়াল করি যে তার বংশে কিছু আছে কিনা, যে তাদের ভাই বোন আত্মীয় স্বজনের শ্বাসকষ্ট আছে কিনা। 2 নম্বর দেখতে হয় তার অ্যাসোসিয়েটেড অ্যালার্জিক যেহেতু অ্যালার্জি রিলেটেড অ্যালার্জিক কন্ডিশন, যেমন এক্সিমা আছে কিনা, আবার হাঁচি কাশি বেশি দিচ্ছে কিনা। এটা দেখার পরেই আমরা তখন কিছু পার্সোনাল এক্সামিনেশনে চলে যাই। এক্সামিন করে দেখা যায় যে লাংসের মধ্যে একটা শব্দ পাওয়া যায়, আমরা সেটাকে রঙ্কাই বলি। তারপরে এখানে বেশি পরীক্ষারও প্রয়োজন হয় না, আমরা এক্সরে করি। এক্সরেতে লাংসে তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কিছু আছে কিনা সেইগুলো দেখার জন্য আমরা বুকের এক্সরে করি। আর অ্যাজমা ডায়াগনোসিসের জন্য হিস্ট্রি এবং এক্সামিনেশন, তার সাথে যেটা করতে হয় যে স্পাইরোমেট্রি করা হয়, যেটা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় এখন অ্যাভেলেবল আছে। স্পাইরোমেট্রি করলে আমরা অবস্ট্রাকটিভ টাইপের আমরা একটা স্ট্রেসিং পাবো। এটা দেখার পরে আমরা তখন তাদের চিকিৎসা শুরু করতে পারি। ডায়াগনোসিস হওয়ার পরে চিকিৎসার মধ্যে প্রথমেই যদি সিভিয়ারিটি দিয়ে মাইল্ড, মডারেট, সিভিয়ার ফর্মে কোনো পেশেন্ট যদি মাইল্ড ফর্মে আসে, তাদেরকে আমরা লাইফস্টাইল চেঞ্জের চেষ্টা করি। যেরকম আমরা মাস্ক, আমি অন্তত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্রথমেই বলি যে ঢাকা শহরে যে পলিউটেড শহর, এখানে অন্তত মাস্ক পরিধান করেন। মাস্ক পরিধান করলে পরে অনেক সিমটম, অনেক ধুলোবালি থেকে আমরা রক্ষা পাই, অনেক জীবাণু থেকে আমরা রক্ষা পাই। তারপরে যেটা আছে যে আমরা ইনহেলার দিই। এখন ইনহেলার, আগে একটা ধারণা ছিল যে আমরা রিলিভ করব কি দিয়ে, যে সালবিউটামল দিয়ে আমরা ওটা রিলিভ করব, কিন্তু সালবিউটামল কি করে ব্রঙ্কাসটাকে ডাইলেট করে এবং বাতাস চলাচলে সাময়িকভাবে উপকার করে, কিন্তু এটা যে মেইন কারণই হচ্ছে ইনফ্ল্যামেটরি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ না থাকার জন্য দেখা গেছে কোনো লং টার্মে স্টাডিতে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে না, এটার সমস্যা হতে পারে। যারা শুধু সালবিউটামল ইউজ করে তারা বারবার ইমার্জেন্সি ভিজিটে আসে এবং তারা খারাপ হয়ে যায় এবং হসপিটালে ভর্তি হওয়ার। অর্থাৎ যারা ইনহেলার ব্যবহার করছেন, ইনহেলার ব্যবহার করতে গিয়েও দুটো বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, যে সেটি সঠিকভাবে ব্যবহার করছেন কিনা এবং সঠিক উপাদান রয়েছে কিনা, সঠিক ওষুধটা নিচ্ছে। সেই জন্য ওর সঙ্গে স্টেরয়েড
যোগ করে দিতে হবে। সালবিটামল আর বুদেসোনাইড দুটো প্রিপারেশন একসঙ্গে দেওয়া হয়, সেটা আমাদের বাজার ইন্টারন্যাশনাল আছে এবং আমাদের বাজারে এখন মার্কেটেও পাওয়া যাচ্ছে। অ্যাজমাসল প্লাস নামে একটাই আছে, এই জন্য ব্র্যান্ডের নামটা নিলাম। এটা দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে। অ্যাজমার চিকিৎসা কিন্তু স্টেপ ওয়াইজ, সুন্দর আছে স্টেপ ল্যাডার। স্টেপ 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা এটা অ্যাসেস করে করে দেয়। স্টেপ 1 and 2 চিকিৎসা মোটামুটি একই ধরনের, যে অন ডিমান্ড আমরা চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী। তারপরে আমরা দেখা যাচ্ছে কন্টিনিউয়াস একটা লো ডোজ স্টেরয়েড ইনহেলার দিলাম। তারপরে আসলে অন্য অন্য ওষুধগুলো অ্যাড হবে, মন্টেলুকাস, থিওফাইলিন যেগুলো আছে এগুলো। এবং লাস্ট স্টেজে এগুলো দেওয়ার পরেও যদি তার বারবার অসুস্থ হয়, মানে শ্বাসকষ্ট হয়, কাশি হয় এবং রাতে ঘুমের কোনো সমস্যা হয়, লাইফস্টাইলটা সে মানে অফিসে যেতে মানে অস্বচ্ছ হয়, তখন তাদেরকে দেওয়া হবে হচ্ছে বায়োলজিক ট্রিটমেন্ট।